আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বাজেটে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে কর্মসংস্থান, তথ্য প্রযুক্তি, টেলিকম সহ বিভিন্ন খাতে আসছে নানা ছাড়। ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক করা হচ্ছে টিআইএন। ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ভোট কেনায় একটি দল পেয়েছে 22,000 কোটি টাকা, অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর। প্রমাণ করতে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন জামায়াত আমির। সীমান্তে বিজিবির শক্ত অবস্থান, শূন্যরেখায় পুশিনের জন্য জড়ো করা লোকজন সরিয়ে নিল বিএসএফ। স্থানীয়দের মাঝে চাপা আতঙ্ক, উত্তেজনা। সামাজিক মাধ্যমে জিনের বাদশার অলৌকিক ক্ষমতার প্রচার চালিয়ে নাটোরে সক্রিয় 37টি প্রতারক চক্র প্রভাবশালীদের সহায়তায় হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে কর্মসংস্থানের বিষয়টি, এমন ধারণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তথ্য প্রযুক্তি ও টেলিকম খাতে দেওয়া হচ্ছে নানা ধরনের ছাড়ও, থাকছে সহায়ক কর কাঠামো, এসএমই উদ্যোক্তারা পাচ্ছেন নানা ধরনের সুবিধা। সংশ্লিষ্টরা বলছেন, এবার তথ্য প্রযুক্তি খাতে বাড়বে রফতানি আয়, স্থানীয়ভাবে তৈরি হবে বিশ্বমানের কাজের সুযোগ। তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের জন্য সুদিন আসছে, সদিচ্ছার প্রতিফলন থাকছে বাজেট প্রস্তাবনায়। এ খাতে বিপুল কর্মসংস্থানের পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধিতে টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি খাতকে কাজে লাগাতে চায় সরকার। আইটি সেক্টরে আমাদের হিউজ প্রোগ্রাম, আমি অতটুকু বলতে পারি, বি রেস্ট অ্যাসিওরড, যারা আইটি সেক্টরে আছেন, গুড ডে ইজ কামিং ফর ইউ। আমাদের বিগ প্ল্যান ইনক্লুডিং এআই। আমরা ডিজিটালের সাথে সাথে এআই থেকে প্রাধান্য দিচ্ছি। আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সকল প্রকার ফ্রিল্যান্সিং হতে আয় করমুক্ত রাখা হচ্ছে, কন্টেন্ট ক্রিয়েশন আয়কেও করমুক্ত রাখা হচ্ছে। এছাড়া স্টার্টআপ, উদ্ভাবনী উদ্যোগ এবং প্রযুক্তি নির্ভর ব্যবসায় টার্নওভার ট্যাক্স রাখা হচ্ছে না। এসএমই উদ্যোক্তাদের জন্য 50 লাখ টাকা এবং নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের জন্য 70 লাখ টাকা পর্যন্ত টার্নওভার হতে অর্জিত আয় করমুক্ত করা হতে পারে। সংশ্লিষ্টদের অভিমত, অর্থমন্ত্রীর এমন উদ্যোগে বৈদেশিক মুদ্রা আয়ের পথ অনেক সম্প্রসারিত হবে। এটা একটা বিরাট বড় একটা গুড নিউজ আমাদের জন্য, তার কারণ এর ফলে যেটা হবে যে অনেকে এখন ফ্রিল্যান্সিংটা আরো বেশি বেশি করে করবে, কিন্তু তার থেকে বড় যেটা, যারা করছিল অলরেডি তারা অনেকেই কিন্তু এই টাকাগুলো দেশে আনতো না, তারা কিন্তু এই ট্যাক্সের ভয়ে তারা রেখে দিত বাইরে। সো তারা কিন্তু এই ট্যাক্সের এখন যেহেতু ভয়টা থাকবে না, তারা কিন্তু দেশে নিয়ে আসবে। মোবাইল ফোন ব্যবহারকারী এবং হ্যান্ডসেট নির্মাতাদের জন্য সুখবর থাকছে আসছে বাজেটে। প্রতিটি সিম কার্ডের বিপরীতে 300 টাকা সুনির্দিষ্ট ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে সিম কার্ডের বিক্রয় মূল্যের উপর 15% ভ্যাট নির্ধারণের প্রস্তাব করতে যাচ্ছেন অর্থমন্ত্রী। স্থানীয়ভাবে মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানে 22 ধরনের কাজ। ইসলামী ব্যাংক নিয়ে সংসদে পাল্টাপাল্টি অভিযোগ সরকারি ও বিরোধী দলের। অর্থমন্ত্রী বলেন, এই ব্যাংক নিয়ে যে বিশৃঙ্খলা চলছে তা শাস্তিযোগ্য অপরাধ, কিন্তু সরকার ধৈর্যশীলতার পরিচয় দিচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যাংকটির সিএসআর ও আরডিএস প্রকল্প থেকে একটি দলকে 22,000 কোটি টাকা দেয়া হয়েছে, যা ভোট কেনা ও রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার হয়েছে। অভিযোগ চ্যালেঞ্জ করে বিরোধী দলীয় নেতার দাবি, জামায়াতের দলীয় ফান্ডে কোনো টাকা আসেনি। সবচেয়ে বড় ব্যাংকটি ধ্বংসের হাত থেকে রক্ষার আহ্বান জানান তিনি। ইসলামী ব্যাংকের সাম্প্রতিক জটিলতা নিয়ে জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশ দেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, আগের সরকার ব্যাংকটিকে দখল করেছিল। এ সময় জামাতের সংসদ সদস্য আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এখন আবারও ব্যাংকটি পুরনো দখলদারদের কাছে ফিরিয়ে দেওয়ার পায়তারা চলছে। এসালামের বাসার চাকর, এই ধরনের বহু লোককে দিয়েই একেবারে ভুয়া কোম্পানি গঠন করে আপনারা 1,25,000 কোটি টাকা এই ইসলামী ব্যাংক থেকে সরিয়েছিল। এখন চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে। তার ব্যক্তিগত চরিত্র, তারপর টাকা আত্মসাৎ, ঘুষ খাওয়া, এই ব্যাপারে ইতিমধ্যেই বহু রিপোর্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। পরে সরকারি দলের পক্ষে আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামী ব্যাংকের সিএসআর ও আরডিএস প্রকল্পের টাকা একটি রাজনৈতিক দলের ভোট কেনায় ব্যবহৃত হয়েছে। আরডিএস নামে একটা প্রকল্প আছে, সেই প্রকল্পের এটা হচ্ছে ইসলামী ব্যাংকের একটা ফ্ল্যাগশিপ প্রকল্প। এই আরডিএস প্রকল্পের মধ্যে কত হাজার কোটি টাকা ডিস্ট্রিবিউট হয়েছে জানেন? 22,000 কোটি টাকা ডিস্ট্রিবিউট হয়েছে। নাবিল গ্রুপকে 700 কোটি টাকা এলসির এগেনস্টে লোন দেওয়া হয়েছে, পরে এই মালামাল বিক্রি করে ব্যাংকে টাকা ফেরত দেওয়া হয়নি। দুষ্টু লোকেরা বলে সেটা কোনো এক দলের নির্বাচনী তহবিলে গেছে, এবং তারা একটা
টিভি চ্যানেল। নয়াদিল্লির বিজিবি বিএসএফ এর উচ্চ পর্যায়ের বৈঠকের প্রভাব পড়তে শুরু করেছে সীমান্তে। শূন্যরেখা থেকে পুশিনের চেষ্টা করা লোকজনকে প্রতিরোধের মুখে সরিয়ে নিয়েছে বিএসএফ। তারপরও মুখোমুখি অবস্থানে রয়েছে দুদেশের সীমান্তরক্ষীরা, আছে চাপা উত্তেজনা। সামনের দিনগুলোতে কি হয় তা নিয়ে শঙ্কা রয়েছে স্থানীয়দের। প্রতিনিধি রনি মিয়াজিকে সঙ্গে নিয়ে উত্তরের সীমান্ত এলাকা ঘুরে আরো জানাচ্ছেন। সম্প্রতি শূন্যরেখায় সীমানা প্রাচীরের জন্য বিএসএফ এর জমি মাপাকে কেন্দ্র করে কয়েকটি পয়েন্টে শুরু হয় বাকবিতণ্ডা। এরপর মেহেরপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড়, লালমনিরহাট সহ দেশের উত্তরের কয়েকটি সীমান্ত দিয়ে জোর করে পুশিনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তর পশ্চিমের 300 কিলোমিটারেরও বেশি সীমান্ত এলাকায়। ভারতের বহিরাগত নাগরিকেরা বাংলাদেশে পার করে দিবে, আমরা তো এটা মানে নিতে পারবো না। এরা এখান থেকে জোর জব্বর সময়তে সীমা পার হয়ে আমার বাংলার এই রাস্তার মধ্যে আসি জোর জব্বরে এমনি এক কথা করে হামকি ধামকি করে। বিজিবি জনতার শক্ত প্রতিরোধের মুখে পিছু হটে বিএসএফ। 72 ঘন্টায় রাতের আধারে সরিয়ে নেয় শূন্যরেখায় ঠেলে দেয়া লোকজনকে। সেনায় আমরা অনেক তৎপরতা আছি এবং স্থানীয় জনগণও আমাদের অনেকটা সহযোগিতা করতেছে। ইনশাল্লাহ আমাদের এক বিন্দু রক্ত থাকতে আমাদের এপাশে কোনো ধরনের ভারতের নাগরিক বাংলাদেশে পোষণ করতে পারবে না। আমরা রাত দিন নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পরিস্থিতি নিয়ে দিল্লিতে নিয়মিত সীমান্ত সম্মেলনে অধিক গুরুত্ব পায় সীমান্ত পরিস্থিতি। দুদেশের আলোচনার পর সীমান্তে কমে আসতে থাকে উত্তেজনা। তারপরও দুর্গম এলাকায় দিন রাত নজরদারি চালাচ্ছে বিজিবি, সাথে আছে স্থানীয় বাসিন্দারাও। বিজিবিকে আমরা কিছু দেখলে বিজিবিকে ফোন দেই, মোবাইল নাম্বার দিচ্ছে এবং কি আমরা বাসি দেই, তাহলে বিএসএফ ভারতীয়রা মনে করবে এখানে বিজিবি আছে, তখন ওনারা চলে যায়। শুধু বিজিবির একা দায়িত্ব না। দিনের আলোতে দেখতে 8-10টা গ্রামের মতোই, কিন্তু রাত নামলেই পাল্টে যায় নাটোরের বড়াই গ্রামের চৌমোহন গ্রামের দৃশ্য। জিনের বাদশা, তান্ত্রিক আর অশরীরী আত্মার আনাগোনা শুরু হয় গ্রাম জুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ভুয়া ভিডিও ছড়িয়ে প্রবাসী সহ অসহায় মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। মাটির মধ্যে জিনকে ধরে গলা পর্যন্ত পুঁতে রাখা হয়েছে। পাশে বসে তাকে ঝাড়ফুঁক দিচ্ছেন কবিরাজ, যে কিনা নিজেই জিনের একজন বাদশা। এই দৃশ্য ধারণ করেই ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরিবারে কালো জাদুর প্রভাব, সন্তানের আরোগ্য লাভ থেকে শুরু করে নানা সমস্যা দূর করতে কথিত জিনের বাদশার শরণাপন্ন হন ভুক্তভোগীরা। ধাপে ধাপে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নেওয়া হয় লাখ লাখ টাকা। ওরাই আমার ব্রেন ওয়াশ করে ফেলাইছিল। ছেলে অসুস্থ, আমার বাড়িতে সবারই কালো জাদু করা, আমার প্রতি কালো জাদু করা, আমার সংসারে কোনো আয় উন্নতি নাই, সংসারে অসুখ বিসুখ লেগে থাকে। অভিযোগ রয়েছে প্রভাবশালীদের ছত্রছায়া আর স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে 37টি চক্র। প্রবাসী ও অসহায় মানুষের অর্থ হাতিয়ে রাতারাতি জীবনমান পাল্টে ফেলেছেন অনেকে।